telling true events that happened in life. ভয়ঙ্কর এক ছদ্মবেশী পিশাচের ঘটনা। প্রতিদিন রাতের মতো ইরফান আজ রাতেও বেরিয়ে গেল। মারিয়া এই সুযোগে ছিল যে কখন ইরফান বেরিয়ে যায়। মারিয়া ইরফানের পিছে পিছে গেল। ইরফান রুমে ঢোকার পর দরজা বন্ধ করে দিল। ঠিক তখনই মারিয়া দরজার কাছে গেল। ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য সে দরজার ফটো খুঁজতে লাগলো, কিন্তু দরজায় একটা ফটো খুঁজে পেল না সে। হঠাৎ মারিয়ার কানে কথা বলার আওয়াজ এলো। আওয়াজটা ইরফানের। ইরফান কী সব বলছে ওর কথা একটুও বোঝা যাচ্ছে না। মারিয়া খেয়াল করলো দরজার নিচে ফাঁকা জায়গা আছে। মারিয়া মেঝেতে বসে পড়ল। তারপর দরজার নিচ দিয়ে তাকিয়ে যা দেখলো, এতে ওর হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম। ইরফান আগুনের সামনে বসে আছে। ওর দুই হাতে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওকে ঘিরে কালো ছায়ার মতো কিছু অশরীরী ঘোরাঘুরি করছে। ইরফান হুইল চেয়ার ছেড়ে নিচে বসে আছে। ইরফান চোখ বন্ধ অবস্থায় কী সব পড়ে যাচ্ছে। হঠাৎ ইরফান চোখ খুলল, আর তখন মারিয়া দেখল ওর দুই চোখে আগুন জ্বলছে। মারিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমে চলে আসলো। ভয়ে মারিয়ার গলা শুকিয়ে গেছে। টেবিলের ওপরে থাকা গ্লাসের পানি ডকডক করে গিলে ফেলল। মনে মনে ভাবছে, এ আমি কার সাথে আছি, যে কিনা একজন সাধারণ মানুষ না। মারিয়া এখন কি করবে কিছু বুঝতে পারছে না। হুট করে কিছু করতে গেলে ধরা পড়ে যেতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ব্যাপারটা শামিউলকে জানালে মন্দ হয় না। মারিয়া শামিউলকে ফোন দিল, কিন্তু শামিউলের ফোন বন্ধ। মারিয়ার একটু চিন্তা হলো, শামিউলের কিছু হয়ে গেল না তো? কেননা শামিউল কখনো ফোন বন্ধ করে রাখে না। মারিয়া চুপ করে শুয়ে পড়ল। একটু বাদে ইরফান রুমে আসলো। মারিয়া সেটা বুঝতে পারলো। হঠাৎ মারিয়া ওর মাথার হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। মারিয়া পিছন ঘুরে দেখলো ইরফান মারিয়ার মাথায় হাত দিয়ে আছে। মারিয়া সব কিছু না জানার ভান করে বলল, এ কি, আপনি এখনও জেগে আছেন যে? ঘুম আসছিল না, বাইরে থেকে একটু ঘুরে এলাম। কিছু হয়েছে কি? তুমি তো সব কিছু জানো। একজন বাবা হওয়ার কত ইচ্ছা আমার। ইরফানের কথা শুনে মারিয়ার কেমন জানি মায়া হলো। মনে মনে ভাবলো, হয়তো সে বাবা হওয়ার জন্য এমন জাদুবিদ্যার আশ্রয় নিচ্ছে। মারিয়া উঠে বসলো। তারপর ইরফানকে বলল, এই জন্য তো আমি আপনাকে বললাম যে আমরা একটা বাচ্চা দত্তক নিব। না, আমি কোনো বাচ্চার দত্তক নিতে চাই না। আমি যে সন্তান চাই সে যেন তোমার গর্ভ থেকে হয়, তাও এতে আমার কোনো কষ্ট হবে না। মনে হবে এটা তো নিজেরই সন্তান, নিজের স্ত্রীর সন্তান। ইরফান মারিয়ার সামনে থেকে সরে গেল। মারিয়া ভাবছে, বিয়ে হয়ে সে নিজের মতো করে বাঁচতে পারল না। একের পর এক অশান্তি এসেছে ওর জীবনে। মারিয়া মা বাবা জেনে শুনে এমন একজনের ঘাড়ে ওকে চাপিয়ে দিয়েছে। মারিয়া ভাবছে, সে যে কোথাও চলে যাবে এমন কোনো জায়গায়ও নেই। আর গেলেও সে কি করে বাঁচবে? কোনো কাজও করতে পারবে না। পড়ালেখা মাত্র ক্লাস 9 পর্যন্ত। মারিয়া আবার কেমন যেন ডিপ্রেশনে পড়ে গেল। মারিয়া আবার ভাবছে, ইরফান আবার ওকে পরীক্ষা করছে না তো? সে পরীক্ষা হোক আর যাই হোক, সে কখনো এমন কাজ করবে না। পরদিন সকালে মারিয়াকে ইরফান বলল, তো রাতে কি ভাবলে? তখন মারিয়া ইরফানকে প্রশ্ন করলো, আচ্ছা আপনার মনে কি উদ্দেশ্য পরিষ্কার করে বলুন তো আমায়। আর আপনি কে? আজ সব সত্যি বলবেন। আমি আপনার সম্পর্কে অনেক কিছু জেনেছি, আর সেদিন রাতে আমি মোটেও স্বপ্নে দেখিনি, সব সত্যি ঘটেছে আমার সাথে। কিন্তু আপনি সেটাকে মিথ্যা বলে চালিয়ে দিয়েছেন, তাই তো? সব যখন জেনেছো তাহলে আর গোপন করে লাভ নাই। তখন ইরফান বলতে শুরু করলো, আমি এমন একজন মানুষ যার মধ্যে দুই সত্তা রয়েছে। এক মানুষ সত্তা, দুই পিশাচ সত্তা। আমরা এমন এক পিশাচ জাতি যারা শয়তানের পুজো করে, আর শয়তানের কাছে কোনো বিষয় বৈধ না, যা আছে সব অবৈধ। এমনকি আমার জন্ম হয়েছে অবৈধভাবে।
আমার মা পিশাচ আর বাবা সাধারণ একজন মানুষ। আর আমার বাবার সাথে মায়ের কোনো একভাবে নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। আর কোনো এক পূর্ণিমার রাতের বিয়ে ছাড়া দুজনের মিলন হয়, আর সেই মিলনের ফলে আমার জন্ম হয়। কিন্তু জন্মের পর আমাকে সেই এতিমখানায় রেখে, যেটা বর্তমানে আমি পরিচালনা করি। আমার জন্ম পিশাচের গর্ভে হলেও আমি একজন পিশাচের মতো শক্তিশালী ছিলাম না। কারণ আমার বাবা যদি পিশাচ হতো তাহলে আমি পূর্ণ পিশাচ শক্তি লাভ করতাম। কিন্তু আমার মা পিশাচ হওয়ায় আমি পূর্ণ শক্তি পাইনি। কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হলাম তখনও জানতাম না আমার মধ্যে পিশাচ সত্তা আছে। এভাবে যখন আমার বয়স 10 বছর, তখন প্রতিদিন রাতে দেখতাম অসংখ্য কালো ছায়া আমার চারিদিক থেকে ঘিরে ফেলছে। তখন প্রচণ্ড ভয় পেতাম আমি। কিন্তু সেই স্বপ্নের মধ্যে একজন ছিল যে সবসময় আমার ক্ষমতার কথা বলতো, আর মাঝে মধ্যে দু একটা ক্ষমতা আমায় দিত। আমি স্বপ্নের মধ্যে অনেক ক্ষমতা লাভ করেছিলাম, যার সাহায্যে আমি রাতারাতি বড়লোক হয়ে যাই। তারপর আমি নির্জন জায়গা খুঁজে শয়তানের পুজো শুরু করি, আর আমার শক্তির মাধ্যমে রক্তহরণকারী আত্মাদের দিয়ে শত শত মানুষের রক্ত শুষে নিয়ে মেরে ফেলি, শুধুমাত্র শয়তানকে তুষ্ট করে নিজের আসল শক্তি লাভ করার জন্য। প্রায় 6 বছর যাবৎ আমি এই কাজ করতে থাকি। একসময় শয়তান আমার ডাকে সাড়া দেয়। তখন আমি আমার ক্ষমতা লাভ করার কথা বলি, সে সাথে আমি অমরত্ব লাভ করার কথা বলি। তখন সে বলে, আমায় এমন একটা সন্তানের বলি দিতে হবে যে বিয়ে ছাড়াই অবৈধ মিলনের মাধ্যমে জন্ম হবে, আর এর মাধ্যমে আমি সারা দুনিয়াতে রাজ করতে পারবো। এটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করে এমন একটা বাচ্চাকে খুঁজেও পেলাম না। তখন আমি সিদ্ধান্ত নিই নিজে কারোর সাথে রিলেশনে জড়াবো, তারপর নিজে এমন সন্তানের জন্ম দেব। আর সহজে আমি মিহি নামের একজনের সাথে রিলেশনে জড়িয়ে যাই। তাকে অনেকবার রাজি করানোর চেষ্টা করেছি শারীরিক সম্পর্ক করার জন্য, কিন্তু সে কিছুতে রাজি হতো না, শুধু বিয়ের কথা বলতো। বাধ্য হয়ে আমি ওকে সব সত্যি বলে দিই। তখন সে বলে, আমি এমন একজন বাচ্চাকে জানি, সে অবৈধ। তখন মিহি আমায় সেই বাচ্চাকে দেখিয়ে দেয়। তখন আমি খুশি হয়ে সেই বাচ্চাকে পূর্ণিমার রাতে শয়তানের সামনে বলি দিই। কিন্তু মিহি আমায় মিথ্যা বলেছিল, সেই ছেলে অবৈধ ছিল না, সে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া এক দম্পতির সন্তান ছিল। আর এটাই সফল না হওয়ায় শয়তানের অভিশাপে আমি এমন পঙ্গু হয়ে যাই। আর তারপর থেকে সেই শয়তান আর আসে না। তারপর আবার রক্তের দ্বারা শয়তানকে তুষ্ট করে ওকে হাজির করাই। এখন যদি আমি আবার এমন সন্তানকে বলি দিতে পারি তবে আমি আমার কাজে সফল হব, আর এই পঙ্গুত্ব থেকে মুক্তি পাব। মারিয়া এসব শুনে একদম বাকরুদ্ধ হয়ে পড়েছে। মারিয়া তখন বলল, শয়তানকে ডাকার জন্য যে রক্ত প্রয়োজন হয়েছিল সেটা আপনি কোথায় পেয়েছেন? তোমার মা বাবা সহ পুরো ফ্যামিলির থেকে। এই কথা শুনে মারিয়া একেবারে চমকে গেল। মারিয়ার মাথার রক্ত উঠে গেল। মারিয়া রেগে গিয়ে বলল, আপনি তাহলে আমার মা বাবার খুনি, আপনাকে তো আমি মেরে ফেলবো। এই বলে মারিয়ার ইরফানের দিকে তেড়ে গেল। আর ঠিক তখন সেই সাদা বিড়াল লাফ দিয়ে এসে মারিয়ার গলায় আঁচড় মারল। মারিয়া মেঝের উপর পড়ে গেল। তখন সেই বিড়াল রূপ বদলাতে শুরু করলো। সে বিড়াল থেকে ভয়ঙ্কর কুচকুচে এক মানুষ পরিণত হলো। ইরফান হেসে বলল, আমায় মারার চেষ্টা করলে তোমার ভালোবাসার মানুষ শামিউল আর তার পুরো ফ্যামিলি শেষ। আর সত্যি বলতে কি, যাকে আমার মামা মামি হিসেবে জানো, ওরাও এই বিড়ালের মতোই পিশাচ। না, আপনি ওদের কিছু করবেন না। ঠিক আছে, করব না, যদি আমার শর্তে রাজি হও। আর আমি ক্ষমতা লাভ করার পর তুমি আমার পাশে রানী হিসেবে বসতে পারো। আবার তোমার ভালোবাসার মানুষের হাত ধরে চলে যেতে পারো। আমি আপনার সব শর্তে রাজি, কিন্তু আপনি স্বামীর কোনো ক্ষতি করবেন না। আচ্ছা ঠিক আছে, কিছু করব না। 20 বছর যাবৎ হাঁটতে পারি না, সেখানে না হয় আর 1 বছর অপেক্ষা করব, সমস্যা নেই। ইরফান শামিউলকে আটকে রেখেছিল। মারিয়া মনে মনে ভাবছে, আমি এই কাজ জীবনে করব না, আর তোকেও সফল হতে দিব না। আমার মা বাবা আর সন্তানকে হত্যার শাস্তি পাবি তুই।
মারিয়া রুমে চুপ করে বসে আছে। সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। এই মুহূর্তে ওর পাশে দাঁড়ানোর মতো এখন আর কেউ নেই। বারবার ইচ্ছা হচ্ছে সে নিজেকে শেষ করে দেবে, কিন্তু সেটাও সে করতে পারছে না। ইরফান বাইরে কোথায় যেন গেছে। মারিয়ার সামনে বিড়ালরূপী পিশাচটা বসে আছে। শামিউলকে নিয়ে মারিয়ার বেশ চিন্তা হচ্ছে। না জানি ছেলেটা এখন কোথায় আর কোন অবস্থায় রয়েছে। নিজের হাতে সে ছেলেটাকে বিপদের হাতে ঠেলে দিয়েছে। এখন যে করে হোক শামিউলকে বাঁচাতে হবে। সেই সাথে এই খারাপ কাজের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এমন সময় ইরফান ভিতরে এলো। মারিয়া বলল, শামিউল কোথায়? আপনি ওর সাথে খারাপ কিছু করেননি তো? আপাতত কিছু করিনি, তবে যদি রাজি না হয় তাহলে সে আমার পিশাচের হাতে চলে যাবে। আর তখন কি হবে আমি বলতে পারবো না। না, এমন করবেন না আপনি। শামিউলকে আপনি পেলেন কিভাবে? ও যে সে কাল আমার পিছু নিয়েছিল, তখনই রাস্তার মধ্যে ওরে ধরে ফেলি। এখন তুমি পারো ওকে বাঁচাতে। এখন কি করবে সিদ্ধান্ত তোমার। আমি রাজি তো আছি, আপনি ওকে ছেড়ে দিন। ঠিক আছে, আমার সাথে এসো, তোমায় কিছু দেখাই। ইরফান মারিয়াকে নিয়ে সেই বন্ধ রুমের দরজার কাছে আসলো। ইরফান চাবি দিয়ে দরজা খুলে মারিয়াকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। মারিয়া ভিতরে ঢুকতে দেখলো সেখানে বেশ কয়েকটা মানুষের মাথার খুলি পড়ে আছে। আরও রয়েছে কয়েকটা বাটি, সেগুলো কেমন যেন লাল রঙের মতো। আর ওর সামনে বিশাল বড় একটা সিংহাসন, যেটার উপর একটা শিংওয়ালা মূর্তি বসানো। এইসব দেখে মারিয়া প্রশ্ন করলো, আমায় এখানে নিয়ে আসলে কেন? এখানে তো তোমার শামিউল রয়েছে, কোথায় সে? তখন ইরফান ডান দিকে আঙ্গুল ইশারা করলো, আর তখন সেখানকার দরজা খুলে গেল। মারিয়া দরজার দিকে তাকিয়ে দেখলো শামিউলকে শূন্যে বাসিয়ে রাখা হয়েছে। ওর নিচে বিশাল বড় বড় সাপ ঘুরে বেড়াচ্ছে। মারিয়ার চোখ বড় বড় করে বলল, ওকে এভাবে রেখেছেন কেন? একটু হলেই তো ওই সাপগুলো ওকে কামড় দিবে। ভয় নেই, আমি ইশারা না করা পর্যন্ত ওই সাপগুলো কিছু করবে না ওকে। দয়া করে ওকে ছেড়ে দিন। রাজি হলেই ছেড়ে দিব। এই বলে ইরফান ওই দরজার সামনে গিয়ে শামিউলকে বলল, আমি তোমায় যেটা বলেছিলাম সে কাজ করবে কি না বলো। আমি এই কাজ কখনো করব না, কারণ মারিয়া এখন অন্য কারো স্ত্রী, আর তাকে আমি বিয়ে ছাড়া কখনো স্পর্শ করতাম না। তখন ইরফান মারিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি বোঝাও ওকে একটু। তখন মারিয়া সামনে এগিয়ে গিয়ে বলল, শামিউল, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুমি দয়া করে বোঝার চেষ্টা করো। তুমি রাজি হয়ে যাও, আমায় তো বুঝতে পারো। মারিয়ার কথা শুনে শামিউল ভাবতে শুরু করলো। মারিয়া তো এত সহজে কোনো কিছুতে হ্যাঁ বলে না। নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকে। এখনও হয়তো এমন কোনো কারণ আছে। কারণটা কি সেটা জানার জন্য শামিউলকে মারিয়ার সাথে আলাদা কথা বলা জরুরি। আর কথা বলার সুযোগ পাওয়ার জন্য রাজি হতে হবে ইরফানের শর্তে। শামিউল বলল, আমি আপনার শর্তে রাজি। আর তখন ইরফানের হাতের ইশারা করলো, সাপগুলো সরে গেল। শামিউল তখন মাটিতে পড়ে গেল। মারিয়া দৌড়ে শামিউলের কাছে গেল। মারিয়া শামিউলকে ধরে তুললো, তারপর বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তখন ইরফান হাসতে হাসতে বলল, তোমাদের দুইজনের মধ্যে তো ভালোবাসা অনেক। ভালোবাসা বেশি হলে কিন্তু তাদের থেকে জন্মে নেওয়া সন্তান খুব পরিপুষ্ট হয়। যাই হোক, তুমি ওকে নিজের রুমে নিয়ে যাও। মারিয়া শামিউলকে নিজের রুমে নিয়ে আসলো। মারিয়া দরজার ভিতর থেকে বন্ধ করে দিল। ইরফান সেটা দেখে হাসলো। মারিয়া শামিউলকে বলল, তোমার উপর খুব বেশি অত্যাচার করেনি তো? না, আমি একদম ঠিক আছি। তুমি এসব করতে রাজি হলে কেন? আমি তোমার সাথে বিবাহ ব্যতীত একদম এমন কাজ করতে পারবো না। জানি, আর আমিও করব না। শুনো, আমি রাজি হয়েছি কারণ এছাড়া তোমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। আর ইরফান তোমার মা বাবাকেও আমার পরিবারের মতো মেরে ফেলতো। মানে তোমার পরিবারের সদস্যদের ইরফান মেরেছে। হ্যাঁ, ওই শয়তানটা আমার কলিজার টুকরোটাকেও ছাড়েনি। কষ্ট পেও না মারিয়া, ওই শয়তান ওর শাস্তি পাবে। তো এখন কি করব বলো? শোনো, ইরফান প্রতি রাতে শয়তানের পুজো করে, আর আজ যখন এটা করতে যাবে তখন আমরা এখান থেকে চলে যাব। এটাই একমাত্র পথ আমাদের বাঁচার। ও কিছু বুঝতে পারবে না তো? না,
ওই ভাববে এই রাতের আঁধারে আমরা মিলনে ব্যস্ত রয়েছি, তাই সে কিছু করবে বলে মনে হয় না। তো এখন অপেক্ষা করতে হবে আমাদের। যখন রাত হয়ে গেল তখন প্রতিদিনের মতো ইরফান সেই পুজোর রুমে গেল। আজ ইরফান অনেক খুশি, কারণ ওর অনেক দিনের সাধনা খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। আর এই সুযোগে মারিয়া আর শামিউলের বাড়ি থেকে বের হয়ে গেল। বাইরে এসে দুজনে চমকে উঠল, কারণ ওদের সামনে অনেক নারী পুরুষ দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চেহারা কেমন যেন বদলে যেতে লাগলো। সবার পা মাটি থেকে উপরে ভাসছে, হাতে বিশাল বড় বড় নখ, চোখ থেকে যেন উপচে আগুন বেরিয়ে আসছে। হঠাৎ ওরা ওদের দুজনের দিকে তেড়ে এলো। তখন শামিউল আর মারিয়া দৌড়াতে লাগলো, কিন্তু বেশি দূর দৌড়াতে পারলো না, কারণ চারিদিক থেকে সব পিশাচদের দল ওদের ঘিরে ধরেছে। কয়েকজন পিশাচ মিলে ওদের দুজনকে টেনে ইরফানের কাছে নিয়ে গেল। দুজনে দেখলো ইরফান মাটি থেকে শূন্যে বসে আছে, চোখ বন্ধ অবস্থায়। হঠাৎ ইরফান চোখ খুলে তাকালো, চোখ থেকে আগুন উপচে পড়ছে ওর। ইরফান রেগে গিয়ে মারিয়াকে বলল, মেয়ে মানুষের এতটা চালাকি ভালো না। বেশি চালাকি করার কারণে মিহিকে মরতে হয়েছিল। কি ভেবেছিলে পালিয়ে যাবে? তুমি কখনো তা পারবে না, কারণ এই এলাকায় দিনে যাদের মানুষ হিসেবে দেখো, এরা আমার পালিত পিশাচ। এই এলাকার মানুষ তো সেই কবে আমার বলি হয়ে গেছে। তোর মতো নরপিশাচ মানুষ মারা ছাড়া আর কি করতে পারে? ঠিক বলেছ। এখন যদি তোমরা আমার ইচ্ছে পূরণ না করো, তাহলে তোমরা দুজনই মরবে। তখন শামিউল বলল, এবার আমরা না, তুই মরবি। ঠিক আছে, পারলে মেরে দেখা। শামিউল ইরফানের দিকে যাবে, কিন্তু দেখলো সে ওর হাত পা নড়াতে পারছে না। ইরফান ওর পিশাচ শক্তির দ্বারা শামিউলের হাত পা অবশ করে দিছে। মারিয়ার অবস্থাও একই রকম। মারিয়া চোখ বন্ধ করলো। এমন সময় ও শুনতে পেল, আম্মু তুমি ভয় পেও না, তুমি না অনেক সাহসী, আর তোমার ছেলে তোমার সাথে আছে। ওই শয়তানের ক্ষমতার চেয়ে তোমার মনের ক্ষমতা বেশি। তোমার পায়ের নিচে শাবল আছে, তুমি ওটা তুলে মেরে দাও শয়তানটার বুকে। মারিয়া বুঝতে পারলো কথাটি তার ছেলের। সে চোখ খুলে ওই শাবল তুলে ইরফানের বুকে মেরে দিল। ইরফান জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল এবং বিকট চিৎকার দিয়ে ইরফান বলতে লাগলো, কাজটা ঠিক করলে না, তোর সাথে এমনটা হওয়া উচিত। তখন আশেপাশে থাকা পিশাচগুলো মারিয়ার আর ইরফানের ওপর হামলা করতে যাবে, আর তখন শামিউল ওর সামনে থাকা তেলের বোতল আগুনে ফেলে দিল। অমনি ইরফানের গায়ে আগুন লেগে গেল, আর একের পর এক পিশাচ ধ্বংস হতে লাগলো। শামিউল মারিয়ার হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। এমন সময় দেখলো সেখানে মেঘ দাঁড়িয়ে থেকে হাসছে। এটা দেখে মারিয়ার অনেক খারাপ লাগলো। মারিয়া কিছু বুঝে ওঠার আগে আগুন চারিদিকে ছড়িয়ে গেল। শামিউল মারিয়াকে নিয়ে বের হয়ে আসলো। শামিউল আর মারিয়া রাস্তা দিয়ে হাঁটছে। রাত শেষ হয়ে সবে ভোর হতে চলেছে। মারিয়ার মন অনেকটা খারাপ নিজের ছেলের জন্য। শামিউল মারিয়াকে বলল, মন খারাপ করে আছো কেন? কই না তো, আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না। আমার তো আর কেউ রইল না। তখন শামিউল হেসে জবাব দিল, কে বলল তোমার কেউ নেই? তোমার শামিউল তো তোমার পাশে আছে। তুমি তোমার স্বামীর মিষ্টি বউ হয়ে থাকবে। মারিয়া মুচকি হেসে জবাব দিল, একজন ডিভোর্সি মেয়েকে কি তোমার ফ্যামিলি মেনে নেবে? তাও একবার না, দুইবার বিয়ে হয়েছিল, কিন্তু আমার ও নিয়ে ভেবো না, আমার উপর ছেড়ে দাও। মারিয়া আর কিছু না শামিউলের পাশাপাশি হাঁটতে লাগলো।